নমস্কার শ্রোতা বন্ধুরা, জেনে রাখুন এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনি যদি হয়ে থাকেন একজন সিংহ রাশি জাতক বা জাতিকা, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন 2025 সালের বিগত কয়েকটি মাসে 4টি বৃহৎ গোচর ইতিমধ্যেই হয়ে গেছে। যেমন গত 29শে মার্চ শনিদেবের গোচর হয়েছে, গত 15ই মে দেবগুরু বৃহস্পতির গোচর হয়ে গেছে এবং গত 18ই মে রাহু কেতুর গোচরও হয়ে গেছে। এবং এই বৃহৎ গোচরগুলি কিন্তু আমাদের মানব জীবনে গভীরভাবে প্রভাব বিস্তার করে। তবে জীবনের কোন কোন দিকে পরিবর্তন আসবে তা জানতে আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনার কোন কোন ঘরে গোচরটি হচ্ছে, একই সাথে সেই গ্রহের দৃষ্টি আবার কোন কোন ঘরে পড়ছে, সেই ঘরে আবার কোন কোন গ্রহ রয়েছে। কারণ এমন নয় যে কোনো একটি গ্রহ যে কোনো ঘরে প্রবেশ করলেই জীবনটা পাল্টে যাবে এবং জীবনের সকল দিকে পরিবর্তন আসতে শুরু করবে। কারণ প্রত্যেকটি ঘরের আলাদা আলাদা কার্যক্রম আছে, জীবনের আলাদা আলাদা ক্ষেত্রকে নির্দেশ করে এবং সেই অনুসারেই এক একটি গোচর এবং দৃষ্টিগুলি কাজ করছে। এবার বিশেষ এই 4টি মহাগোচর জীবনে কেন এত গুরুত্বপূর্ণ? আরও তো অনেক গ্রহ রয়েছে, তাদের গোচর হচ্ছে, তাহলে শুধু আমরা এই 4টি গ্রহকেই কেন প্রাধান্য দিচ্ছি? তার প্রধান কারণ হলো এই 4টি গ্রহের গোচর অনেক দিন পরপর হচ্ছে। যেমন শনিদেব প্রতি 2.5 বছর পরপর গোচর করেন। এই মুহূর্তে সিংহ রাশিতে শনিদেবের ঢাইয়া শুরু হয়েছে গত 29শে মার্চ, সেই নিয়েও আমরা আলোচনা করব। দেবগুরু বৃহস্পতি প্রায় 1 বছর পরপর গোচর করেন এবং রাহু কেতুর গোচর হয় প্রতি 1.5 বছর অন্তর। তাই এই প্রভাবগুলি মানব জীবনে একটু বেশি দিনই থাকে, যেখানে অন্য কয়েকটি গ্রহের গোচর 20 দিন, 1 মাস, আবার 2.5 দিনেরও হয়। তাই আজ আমরা বিশেষ করে ওই 4টি মহাগোচর সম্বন্ধে আলোচনা করব। আবার এটাও আলোচনা করব আপনার রাশিচক্রের কোন কোন ঘর আপনার জীবনের কোন কোন দিককে নির্দেশ করছে। তাই আজকের প্রতিবেদনটি একটু বড় হবে, কারণ গোচরটাই বড় হয়েছে। সংক্ষিপ্তভাবে এই আলোচনা করা সম্ভব নয়, এটি সংক্ষিপ্তভাবে আলোচনা হলে অনেক কিছুই বাদ পড়ে যাবে। তাই ধৈর্য ধরে সময় নিয়ে মনের মধ্যে সেই ভাব বজায় রেখে এই ভিডিওটি শুনুন, কারণ আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আপনি এমন কিছু জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে যেগুলি হয়তো আপনার জানা ছিল না। আবার একই সঙ্গে এই প্রতিবেদনের মাধ্যমেই আপনি পাবেন একটি বিশেষ উপায়, যেটা সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনটা আরও একটু সুন্দর বানিয়ে দেয়। তবে আজকের প্রতিবেদন শুরু করার আগে আমরা দেখে নেব যে আপনার বর্তমান গ্রহস্থিতি কি আছে, যাতে আমাদের বুঝে নিতে আরও একটু সুবিধে হয়। আপনি এই মুহূর্তে যে চার্টটি দেখছেন সেই চার্টটি হচ্ছে জুন মাসের 12 তারিখের চার্ট, যেখানে সূর্যের অবস্থান রয়েছে বৃষ রাশিতে মৃগশিরা নক্ষত্রে। আগামী জুন মাসের 15 তারিখ পর্যন্ত সূর্যদেব এই বৃষ রাশিতে আপনার 10ম ঘরে অবস্থান করবেন এবং তারপরেই কিন্তু তিনি আপনার 11 ঘরে প্রবেশ করবেন। চন্দ্রের অবস্থান রয়েছে ধনু রাশিতে মূলা নক্ষত্রে। আপনারা জানেন যে চন্দ্রদেব প্রতি 2.5 দিন পরপর গোচর করেন, তা আপনি যেদিন শুনছেন হয়তো হতে পারে অন্য কোনো রাশি নক্ষত্রে অবস্থান করছেন। আপনার 4র্থ এবং নবমপতি মঙ্গলের অবস্থান রয়েছে সিংহ রাশিতে মঘা নক্ষত্রে। গত 7ই জুন মঙ্গল আপনার 1ম ঘরে প্রবেশ করেছেন। তার আগে মঙ্গলের অবস্থান ছিল আপনার 12 ঘরে কর্কট রাশিতে। একই সাথে বুধ গ্রহের অবস্থান রয়েছে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে। দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে। গুরু শ্রেষ্ঠ শুক্রের অবস্থান রয়েছে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে। শনিদেবের অবস্থান রয়েছে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। রাহুর অবস্থান রয়েছে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং কেতুর অবস্থান রয়েছে সিংহ রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। শ্রোতা বন্ধুরা, রাশিচক্রের প্রত্যেকটি ঘর জীবনের একটি নির্দিষ্ট দিককে নির্দেশ করে। শাস্ত্রে এই 12টি ঘরকে ভাব বলা হয় এবং এগুলো মনুষ্য জীবনে সমস্ত ক্ষেত্রকে প্রতিনিধিত্ব করে। আজ আপনারা জানতে পারবেন আপনার যে 12টি ঘর রয়েছে সেই 12টি ঘরের কোন কোন ঘর আপনার জীবনের কোন কোন দিককে নির্দেশ করে। প্রথমেই আমরা জানব আপনার 1ম ঘর সম্বন্ধে। আপনার শরীর, ব্যক্তিত্ব, চেহারা, স্বাস্থ্য এবং জীবন দৃষ্টিভঙ্গি। এই ঘর আপনি নিজে, আপনি কে, কেমন দেখতে, কিভাবে কথা বলেন, আপনি কিভাবে নিজেকে প্রকাশ করেন, এখানে যেই গ্রহ থাকবে আপনি নিজেই সেই গ্রহের প্রভাব বহন করেন। দ্বিতীয় ঘর হচ্ছে অর্থ, পরিবার, কথা বলার ধরন, মুখমণ্ডল এবং খাদ্যাভ্যাস। আপনার নিজের পরিবারের ঘর, আপনি কোথা থেকে এসেছেন, কিভাবে কথা বলেন, কিভাবে আয় করেন। এবার বলি তৃতীয় ঘর হচ্ছে ছোট ভাই বোনের ঘর, সাহস, পরিশ্রম, যোগাযোগ, হাত এবং কাঁধের ঘর। এই ঘর আপনার উদ্যম আর সাহসের, আপনি কিভাবে ঝুঁকি নেন বা নিজেকে প্রকাশ করেন। 4র্থ ঘর অর্থে মা, গৃহ, জমি, যানবাহন এবং মানসিক শান্তি। আপনার মনের ঘরকে বলা হয় 4র্থ ঘর। আপনি কোথায় শান্তি খুঁজে পান, ঘরবাড়ির স্থিতি কেমন,
এই সমস্ত কিছুর নির্দেশ করে আপনার চতুর্থ ঘর। পঞ্চম ঘর সন্তান, প্রেম, শিক্ষা, সৃজনশীলতা, বিনিয়োগের ঘর। এই ঘর হলো আপনার ভালোবাসা ও সৃষ্টি করার ক্ষমতা। ষষ্ঠ ঘর রোগ, ঋণ, প্রতিযোগিতা, চাকুরি বৃত্তি এবং দাস। ষষ্ঠ ঘর আপনার লড়াই করার জায়গা, জীবনের কোন কোন ক্ষেত্র আপনাকে পরীক্ষার মুখে ফেলে। সপ্তম ঘর বিবাহ, জীবনসঙ্গী, ব্যবসা এবং অংশীদারিত্বের ঘর। এই ঘর অন্যজনের প্রতি আপনার প্রতিক্রিয়াকে নির্দেশ করে। আপনার সম্পর্কের স্বরূপ হচ্ছে সপ্তম ঘর। আপনার অষ্টম ঘরটি হচ্ছে রহস্য, দুর্ঘটনা, যৌনতা, গোপন সম্পদ এবং পরিবর্তনের ঘর। জীবনের অজানা দিকের ঘর এই অষ্টম ঘর। এই অষ্টম ঘরে রয়েছে রূপান্তরের শক্তি। আপনার নবম ঘরটি হচ্ছে আপনার ভাগ্যের ঘর, উচ্চশিক্ষা, ধর্ম, ভ্রমণ এবং গুরুদেবের ঘর। আপনার জীবন পথ ও আশীর্বাদের ঘর। আপনার ভাগ্য আপনাকে কোথায় নিয়ে যাবে সেটাই নির্দেশ করে আপনার নবম ঘর। আপনার দশম ঘর হচ্ছে আপনার পেশার ঘর, সামাজিক মর্যাদা, কর্তৃত্ব এবং পিতৃস্থানীয়। এই ঘর আপনার কর্মক্ষেত্র ও পরিচয়ের, আপনি সমাজে কিভাবে প্রতিষ্ঠা লাভ করছেন সেই সম্পর্কিত নির্দেশ আসে এই দশম ঘর থেকে। আপনার একাদশ ঘরটি হচ্ছে আপনার অর্থ লাভ, ইচ্ছা পূরণ, বন্ধু বান্ধব, সামাজিক সংযোগের ঘর। আপনার আকাঙ্ক্ষা ও লাভের ঘর বলা হয় এই একাদশ ঘরকে। কিভাবে আপনি সাফল্য বা সম্পদ অর্জন করবেন সেটাই নির্দেশিত হয় এই একাদশ ঘর থেকে। আপনার দ্বাদশ ঘর হচ্ছে ব্যয়ের ঘর, মোক্ষ, বিদেশ ভাব, ঘুম এবং আধ্যাত্মিকতা। এই ঘর সব কিছুর শেষ পর্যায়, যেখানে আপনি দুনিয়া ছেড়ে উন্নতর পথে চলে যান। এটাই হচ্ছে আপনার দ্বাদশ ঘর। শ্রোতা বন্ধুরা, জীবনের কিছু সময় থাকে যাকে অজুহাত দিয়ে পাশ কাটিয়ে যাওয়া যায় না। যেমন ঋতুর পরিবর্তন, যেমন শোকের মৌনতা, যেমন নিজের সঙ্গে নিজের নিঃশব্দ কথোপকথন। এই সময়গুলো মানব জীবনে তিলে তিলে এক অন্য রূপ দেয়, আর সেই সব সময়ে এক নিবিড় ছায়ার মতো এসে দাঁড়ায় শনিদেব। জীবনের এমন কিছু অধ্যায় থাকে যেগুলো বাইরে থেকে যতটা কঠিন, ভেতরে ততটাই আলোকোজ্জ্বল। এই সময়গুলি আমাদের আত্মাকে পুনর্গঠন করে চুপিসারে, ধীরে ধীরে, অথচ অগাধ শক্তি নিয়ে। শনিদেব এখন সেই সময়েই নিয়ে এসেছে আপনার জীবনে। তিনি এসেছেন মীন রাশিতে, অর্থাৎ আপনার সিংহ রাশির অষ্টম ঘরে। এটা শোনার পর অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে, অষ্টম ঘর মানেই তো বাধা, বিপদের ঘর। না, সেটি অর্ধ সত্য। কারণ এই ঘর ঠিক যেন নদীর নিচের গভীর তলদেশ, যেখানে অন্ধকার আছে কিন্তু মুক্তর জন্মও হয়। শনিদেব অষ্টম ঘরে মানেই কি? এটা সেই অধ্যায় যেখানে অভ্যন্তরীণ শক্তি জাগে, আপনার মনের গভীরতম স্তর থেকে ভেসে ওঠে ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় ধৈর্য, সহনশীলতা এবং অন্তর্দৃষ্টি। সিংহ রাশির জাতক জাতিকা আপনি, অর্থাৎ জন্মগতভাবে আপনি নেতৃত্ব দিতে জানেন। আপনার মধ্যে আগুন আছে, সাহস আছে, আত্মবিশ্বাস আছে। কিন্তু এই সময়ে আপনাকে সেই শক্তিকে আরও শৃঙ্খলিত ও সংহত করতে হবে, যাতে সে শুধু আলো নয়, উষ্ণতাও দেয়। শনিদেব এখানে ঠিক সেটাই করতে এসেছেন। আপনার মধ্যে যে ছায়া বা দুর্বলতা এতদিন আপনার অজান্তে ছিল, সেগুলিকে জাগিয়ে তুলতে এসেছেন তিনি। আপনার পরিণত রূপটি গড়ার জন্য কাজ শুরু হয়েছে। একই সঙ্গে শনিদেবের দৃষ্টি থাকছে আপনার দশম ঘরে, অর্থাৎ আপনার কর্মজীবনে। এখন সময় এসেছে আসল আত্মপরিচয়ের। আপনার নেতৃত্ব, আপনার সততা, আপনার কর্মপদ্ধতি সব কিছুরই পরিমার্জন চলছে। এখন হয়তো আপনি সন্তুষ্টি পাচ্ছেন না, কিন্তু ভবিষ্যতের ভিত তৈরি হচ্ছে এখানে। এটি সেই সময় যখন আপনি নেতৃত্বের মুখোশ ছাড়িয়ে অন্তঃসার ভিত্তিক নেতৃত্বে পৌঁছাবেন। একই সঙ্গে শনিদেবের দৃষ্টি থাকছে আপনার দ্বিতীয় ঘরে, পরিবার ও অর্থ। এই দুই ক্ষেত্রে শনিদেব আপনাকে শেখাবেন সংযম এবং সংবেদনশীলতা। আপনার বাক শক্তি এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যতটা কম বলবেন, ততটাই গভীর অর্থ তৈরি হবে। এখন আপনি শিখছেন বলা নয়, বোঝা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে শনিদেবের দৃষ্টি থাকছে আপনার পঞ্চম ঘরে। এখানে শনিদেব আপনার প্রেম, সৃজনশীলতা ও সন্তানের ক্ষেত্রতে ধীরতা আনছে, কিন্তু সেটি বাধা নয়, বরং একটি দীর্ঘস্থায়ী প্রস্তুতির সময়। আপনার ভেতরের শিল্পী এখন ঘুমিয়ে নেই, সে প্রস্তুত হচ্ছে দীর্ঘদিন আলো ছড়াতে। প্রেম হবে গভীর, সম্পর্ক হবে পরিণত, সৃষ্টিশীলতা হবে অমলিন ও কালজয়ী। তাহলে এই সময় আপনি পাবেনটা কি? এই গোচরের শেষে আপনি আর আগের সেই মানুষ থাকবেন না। আপনি হবেন এক জন্মান্তরের মতো রূপান্তরিত সত্তা, যার মধ্যে থাকবে দৃঢ়তা, দূরদৃষ্টি, নীরব কিন্তু নিবিড় আত্মবিশ্বাস এবং সেই জ্যোতি যা অন্ধকারেও পথ দেখায়। এই সময় হয়তো আপনাকে একলা মনে হবে,
কিন্তু বিশ্বাস ধরে রাখুন, কারণ তিনি আপনাকে সকলের থেকে আলাদা করে এক আলোকবর্তিকায় রূপান্তরিত করছেন। আপনাকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ভিড় থেকে, কারণ আপনার জন্য নির্ধারিত হয়েছে অন্য এক পথ, যেখানে সবাই হাঁটে না, কিন্তু যারা হাঁটে তারা ইতিহাস লেখে। আজকের নীরবতা, আজকের অপেক্ষা সবই প্রস্তুতির অংশ। আপনি এখনো বুঝতে পারছেন না ঠিক কোন জগতে আপনাকে ঠাঁই দেওয়া হতে পারে, কিন্তু সেই জায়গা, সেই অবস্থান আপনার আজকের এই ত্যাগের যোগ্য পুরস্কার হবে। মনে রাখবেন, শনিদেব কখনো কাড়েন না, তিনি দেওয়ার আগেই প্রস্তুতি নেন। আপনি প্রস্তুত হলে তিনি দিতেও জানেন। এই যে আপনার অষ্টম ঘরে শনিদেবের প্রবেশ, আপনার ঢাইয়া শুরু হয়ে যাওয়া, এ সময় আপনি কি করবেন? ধ্যান করুন, নিজের ভেতরের ভয়গুলোকে সামনে আনুন, পিতৃস্থানীয় বা বয়োজ্যেষ্ঠদের সেবা করুন, শনিদেবের জন্য হনুমান চালিসা প্রত্যহ পাঠ করুন। আপনি যদি মনে করেন তাহলে এই সময়কেও আপনি আশীর্বাদে রূপান্তরিত করতে পারেন। আপনার হাতেই আছে সেই শক্তি, কারণ আপনি সিংহ রাশির জাতক জাতিকা, আর সিংহ কখনো অন্ধকারকে ভয় পায় না, বরং সেই অন্ধকারের মধ্যেই রাজত্ব করতে শেখে। আপনারা অবশ্যই জানেন যে দেবগুরু বৃহস্পতির গোচর হয়েছে গত 15 তারিখে, 15ই মে। দেবগুরু বৃহস্পতি এখন অবস্থান করছেন সিংহ রাশির একাদশ ঘরে। এমন এক ঘর যা ব্যক্তি জীবনের অন্তরতম আকাঙ্ক্ষাগুলিকে বাস্তবতায় রূপ দেওয়ার সক্ষমতা রাখে। একাদশ ঘরকে বলা হয় লাভ, ইচ্ছা পূরণ এবং সামাজিক সংযোগের ক্ষেত্র। দেবগুরু বৃহস্পতির মতো শুভ গ্রহ যখন এই ঘরে প্রবেশ করেন, তখন জীবনের এক নতুন গতিপথের সূচনা ঘটে। ইচ্ছেগুলো আর কেবল কল্পনা স্তরে আটকে থাকে না, তা ধীরে ধীরে রূপরেখায় পরিণত হয়। মানুষ জীবনে যা চায় তার দিকে এগিয়ে যাওয়ার স্পষ্ট পথ তৈরি হয় এই সময়টাতে। এই গোচরে দেবগুরু বৃহস্পতি যেন এক আশীর্বাদক গুরু। তিনি পর্দার আড়ালে বসে আপনার চেষ্টাকে শক্তি যোগান এবং সেই সঙ্গে এমন কিছু মানুষের সংস্পর্শে নিয়ে আসেন যারা আপনার জীবনের পথিকৃৎ হয়ে উঠতে পারে। এই সময় আপনি এমন সব বন্ধুবান্ধব, সহচর ও পৃষ্ঠপোষক লাভ করতে পারেন যারা হয়তো আজ অবধি আপনার জীবনে ছিল না, কিন্তু এখন তাদের উপস্থিতি আপনার পথ চলার গতিপথ পাল্টে দিতে পারে। সিংহরাশির জাতক জাতিকাদের জন্য এই সময় কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। কেউ আপনাকে নতুন একটি প্রকল্পে যুক্ত করতে চাইতে পারে, কেউ হয়তো আপনার কাজের প্রতি আগ্রহ প্রকাশ করতে পারে, আবার কেউ চাইবে আপনাকে সামনে নিয়ে যেতে, অর্থাৎ নেতৃত্বের আসনে বসাতে। দেবগুরু বৃহস্পতি শুধু সুযোগ দেয় না, সে দেয় সেই সুযোগ গ্রহণের সাহস, আর এটাই তার আসল মহিমা। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনার তৃতীয়, পঞ্চম এবং সপ্তম ঘরে। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তৃতীয় ঘরের দৃষ্টি মানে যোগাযোগে উন্নতি, নিজের বক্তব্য প্রকাশে স্পষ্টতা এবং আত্মবিশ্বাসে বৃদ্ধি। যারা লেখালেখি, কথা বলা, শিক্ষকতা, মিডিয়া বা উপস্থাপনার সঙ্গে যুক্ত, তাদের জন্য এটি একটি দারুণ সময়। এমনকি সাধারণ পেশাজীবীদের ক্ষেত্রেও এই সময়টি তাদের সংলাপ ও সমঝোতার ক্ষমতা বাড়াবে। পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি সৃজনশীলতা, শিক্ষা এবং সন্তানের উন্নতির ইঙ্গিত দেয়। এটি এমন একটি সময় যখন আপনি নিজের মনের মধ্যে লুকিয়ে থাকা শিল্পীটিকে প্রকাশ করতে পারবেন। কেউ যদি সন্তান সম্ভবা হন, তবে এটি অত্যন্ত অনুকূল সময়। যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য এই সময় সাফল্য বয়ে আনতে পারে। সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি বিশেষভাবে উল্লেখযোগ্য। বিবাহ ও অংশীদারিত্বের ক্ষেত্রে এটি একটি বড় আশীর্বাদ। আপনি যদি সম্পর্কের দ্বার প্রান্তে থাকেন, তবে এই সময় সেই সম্পর্ক একটি সুন্দর বন্ধনে পরিণত হতে পারে। আবার যারা পেশাগত অংশীদারিত্বের কথা ভাবছেন, তাদের জন্য এটি চুক্তি, সহযোগিতা, সমঝোতার একটি উপযুক্ত সময়। এই গোচর আপনাকে শুধু সামগ্রিক উন্নতি দেয় না, আপনাকে শেখায় যে বড় কিছু পেতে গেলে নিজের মনকে প্রস্তুত করতে হয়। কারণ দেবগুরু বৃহস্পতি চান আপনি বড় হন, উদার হন এবং নিজের জীবনের উদ্দেশ্য বুঝে তা নির্ভয়ে এগিয়ে যান। এ এক আত্মপ্রকাশের সময়, সিংহের মতোই গর্জে ওঠার মুহূর্ত। দীর্ঘ সময় ধরে যেসব কাজ আপনি নিঃশব্দে করে চলেছেন, সেই কাজগুলোর জন্য এখন আপনি পাবেন স্বীকৃতি। দেবগুরু বৃহস্পতি এখন আপনার ভাগ্যরেখায় এমন কিছু লিখতে চলেছেন যা হয়তো আপনি বহুদিন ধরে কেবল হৃদয়ে অনুভব করতেন, কিন্তু কণ্ঠে এনে বলতে পারতেন না। তবে মনে রাখতে হবে, দেবগুরু বৃহস্পতি কখনো জোর করে কিছু দেয় না। তিনি কেবল পথ দেখিয়ে দেন আর আপনাকে আহ্বান করেন সেই পথে সাহস করে পা রাখতে। সিংহ রাশির জাতক জাতিকারা, আপনারা যেহেতু জন্মসূত্রে নেতৃত্বের প্রতীক, তাই এই সময় আপনাদের জন্য এমন একটি বিশেষ সুযোগ নেতৃত্ব নেওয়ার, স্বপ্ন দেখার এবং সেই স্বপ্নকে সত্যির রূপ দেওয়ার। একই সঙ্গে রাহু আপনার সপ্তম ঘরে অবস্থান করছেন। আপনারা সকলেই জানেন যে গত 18ই মে রাহু কেতুর গোচর হয়েছে।
শনিদেবের গোচরের পরেই সবথেকে বড় গোচর সেটি হচ্ছে রাহু কেতুর গোচর। 1.5 বছর করে এক একটি রাশিতে অবস্থান করে এই রাহু এবং কেতু। আর রাহু যখন অবস্থান করছে সিংহ রাশির 7ম ঘরে, আর এই 7ম ঘর মানে হচ্ছে বিবাহ, অংশীদারিত্ব এবং জনসম্পর্কের বিষয়গুলি নিয়ন্ত্রিত হয় ঠিক এখান থেকে। রাহু এখানে এসে সম্পর্কের ক্ষেত্রে এক নতুন বাস্তবতা উন্মোচন করতে চায়। এটি সেই বাস্তবতা যা হয়তো এতদিন অচেনা ছিল বা যাকে আপনি উপেক্ষা করেছিলেন, কিন্তু এখন সামনে এসে দাঁড়াবে। রাহু চুপচাপ বসে থাকা গ্রহ নয়, সে চায় আপনি চোখ খুলে দেখুন আপনার চারপাশে কারা আছে, কাদের আপনি বিশ্বাস করছেন এবং সেই সম্পর্কের ভিত কতটা স্থায়ী। এই সময় আপনার জীবনে এমন মানুষ আসতে পারেন যারা খুব আকর্ষণীয়, অনুপ্রেরণাদায়ী, এমনকি ভাগ্য পরিবর্তনের কারণও হতে পারেন। কিন্তু এটাও মনে রাখতে হবে, রাহু সবসময় আবরণে কাজ করে, অর্থাৎ একটা মুখোশের মতন ব্যাপার থাকে। ফলে তার দেওয়া সম্পর্ক কিংবা প্রস্তাব সবসময় যেমন দেখা যায় তেমন নাও হতে পারে। রাহু 7ম ঘরে মানেই একরকমের বাস্তবতার পরখ। আপনি হয়তো ভাববেন একটি সম্পর্ক মানেই স্নেহ, যত্ন এবং নিরাপত্তা, কিন্তু এখন আপনি বুঝতে পারবেন সম্পর্ক মানে কখনো কখনো নিজেকে খুঁজে পাওয়া, নিজের সীমা চেনা বা নিজের আত্মবিশ্বাস ফিরে পাওয়া। অনেক সময় এই গোচর এমন কাউকে সামনে আনে যারা আপনাকে চ্যালেঞ্জ করেন, কিন্তু ঠিক সেখান থেকেই শুরু হয় আপনার ভিতরের উত্তরণ। এই ধরাধামে যত কিছু প্রযুক্তি দেখছেন, এই সমস্ত কিছুই প্রযুক্তির কারক হচ্ছে রাহু। আপনার হাতে যে মোবাইল ফোনটি রয়েছে, আপনি আপনার দৈনন্দিন জীবনে টিভি দেখছেন, এই সমস্ত কিছুর কারক হচ্ছে রাহু। রাহু পারে না এমন কিছুই নয়, রাহু হচ্ছে সেই দৈত্য যার নাম হচ্ছে শরভানু। এই শরভানু হলো এমন এক অসুর যাকে ঐতিহ্যগতভাবে বৈদিক পুরাণে সূর্যগ্রহণের জন্য আরোপিত করা হয়। শরভানুকে ঋগ্বেদে 2 বার অসুর হিসাবে বর্ণনা করা হয়েছে। শরভানুকে সূর্যকে আঘাত করার জন্যই বর্ণনা করা হয়েছে, আর এই কারণে শরভানুকে সূর্যের চেয়েও বড় হিসাবে বিবেচনা করা হয়। আর এই শরভানু অসুরদের শিক্ষকও ছিলেন। তিনি প্রতারণার সাথে মোহিনী কর্তৃক প্রদত্ত অমৃতকে ছত্রভঙ্গ করেছিলেন, যার ফলে অবিলম্বে শিরশ্ছেদ করা সত্ত্বেও এই শরভানু অমরত্ব অর্জন করেছিলেন, তার মাথাটি রাহু হিসাবে এবং তার দেহটি কেতু হিসাবে। শরভানুর পিতার নাম বিপ্রচিত্তি এবং মাতা হচ্ছেন সিংহিকা। তথ্য অনুযায়ী জানা যায় এই শরভানুর আবার একটি সন্তানও আছে যার নাম হচ্ছে প্রভা, আয়ুষের স্ত্রী এবং নহুষের মাতা। তো সেই শরভানু থেকে আজকের এই রাহু কেতু, এটা কোনো সাধারণ ব্যাপার নয়। আর কোনো অসুর সেটা পারেনি যেটা শরভানু করে দেখিয়েছে। আবার এই রাহু কেতুর কিছু দায়িত্ব আছে। পৌরাণিক কাহিনী অনুসারে এই রাহু আবার ব্রহ্মলোকের দুয়ারপাল, অর্থাৎ সমস্ত দেবদেবীর সাধনা করে সিদ্ধিলাভ করা গেলেও ব্রহ্মদেবের সাধনা করে সিদ্ধিলাভ করাটা অনেকটাই কঠিন। তবে একটা কথা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, বিজ্ঞান এবং প্রযুক্তি কখনো এক নয়। বিজ্ঞান থেকে প্রযুক্তি এসেছে, প্রযুক্তি থেকে বিজ্ঞান নয়। বিজ্ঞান অনেক পুরাতন, বিজ্ঞানী আজকেও আছেন, তখনও ছিলেন। আর এই বিজ্ঞানীর কারক গ্রহ হচ্ছে রাহু। আর এই বিজ্ঞানী হতে গেলে যে একাকিত্বের দরকার হয়, যে নিঃসঙ্গতার দরকার হয়, এক মনে একাগ্র চিত্তে কোনো কিছুর অন্বেষণ করা, এটি কেতুকে নির্দেশ করে। কেতু নিঃসঙ্গতার কারক, বৈরাগ্যের কারক, অর্থাৎ কেতু একজনকে সাধক বানাতে পারে। আমরা বিন্দু বলতে পারি, আর অনেক কিছু বলতে পারি। বিজ্ঞানের ভাষায় সেটিকে শনাক্ত করার চেষ্টা করতে পারি। সমস্ত কিছুকে বিজ্ঞানের ভাষায় শনাক্ত করার চেষ্টা আমরা করতে পারি। হ্যাঁ, বিজ্ঞানী মহাশয় যা কিছু খুঁজে পান তা তার দ্বারা আবিষ্কৃত হয়েছে বলে আখ্যায়িত হতে পারে, কিন্তু তিনি সৃষ্টি করেছেন বলে আখ্যায়িত কখনোই হতে পারে না। এই ধরাধাম থেকেই সমস্ত কিছু পাওয়া গেছে এবং আগামী দিনেও যা পাওয়া যাবে এই সমস্ত কিছুই ধরাধামে আছে। আর এই বুদ্ধিটা যে যোগাচ্ছে, সেই বুদ্ধির কারক গ্রহ হচ্ছে রাহু। এবার যে যে বিষয়গুলি আবিষ্কৃত হয়েছে, অর্থাৎ খুঁজে পাওয়া গেছে, সেগুলি নয়তো তুলে রাখা হলো, কিন্তু এই ধরাধামে, এই সৃষ্টিতে আরও অনেক কিছু রহস্য আছে যা এখনও খুঁজে পাওয়া যায়নি। হয়তো এমন কিছু আছে যা কোনোদিনই খুঁজে পাওয়া যাবে না। তা আমরা যদি সমস্ত কিছুকে প্রযুক্তি নিরিখে দেখতে চাই, তাহলে সেটা আমাদের মূর্খতা ছাড়া আর কিছুই নয়। কিছু এমনও বস্তু আছে যাকে চোখে দেখা যায় না, সেই রহস্য হিসাবেই থাকে। কারণ হয়তো হতে পারে এই সৃষ্টিকর্তা চান না যে সেই বিষয়গুলি আবিষ্কৃত হোক। তাই ঠাকুর বলতেন, বাগানে কত গাছ, গাছে কত ডাল, এসব হিসাবে তোমার কাজ কি? তুমি বাগানে আম খেতে এসেছো, আম খেয়ে যাও। কথাতেই আছে শনিবৎ রাহু আর কুজবৎ কেতু।
অর্থাৎ কখনো কখনো রাহু শনিদেবের স্বভাবগুলি বহন করে এবং কেতু মঙ্গলের স্বভাবগুলি বহন করে। তো সেই রাহু যখন আপনার সপ্তম ঘরে, তখন অংশীদারিত্বে, ব্যবসায়, সম্পর্কে সেই রকম ধরনেরই ফলাফল আশা করা যায়। সহজে বিশ্বাস নয় কোনো সম্পর্কের দিকে। যারা অবিবাহিত তারা এই সময়ের মধ্যে অনেক সময় বাসে, ট্রেনে, বিশেষ করে যাতায়াতকালে অনেক আকর্ষণীয় বিপরীত লিঙ্গের সান্নিধ্য লাভ করতে পারেন এবং জাতকের মনে হতে পারে যে এটি তার জন্য উত্তম সম্পর্ক হতে পারে, কিন্তু আদতে তা নয়। শুধুমাত্র মুখের ভাব, শারীরিক গঠন দেখে কোনো সম্পর্কে এগোনো যাবে না। কারণ হলেও হতে পারে সেই শারীরিক গঠন এবং মৌখিক সৌন্দর্য শুধুমাত্র তার উপরিভাগেই রয়েছে, তার ভেতরে লুকিয়ে রয়েছে একটি কদর্য স্বার্থপর মন, যেটি আপনার জীবনকে ছাড়খাড় করতে পারে, যে কিনা নিজের স্বার্থসিদ্ধির জন্য যা খুশি করতে পারে। এই রাহু দৃষ্টি রয়েছে আপনার একাদশ ঘরে, আর একাদশ ঘরকে লাভের ঘর বলা হয়, আয়ের ঘর বলা হয়, বন্ধুত্বের ঘর এবং সামাজিক যোগাযোগের ক্ষেত্র। রাহু দৃষ্টি একাদশে মানে আপনি এমন কিছু মানুষের সংস্পর্শে আসতে পারেন যাদের সংযোগগুলো আকর্ষণীয় হবে, নতুন দৃষ্টিভঙ্গি দেবে, আর আপনাকে বলবে সবাই যেমন করে তুমিও তেমন করো। এই ধারণা ছাড়তে হবে। এক্ষেত্রে লাভ ক্ষেত্র ঝুঁকিপূর্ণ হয়, কিন্তু সম্ভাবনাময় কিছু সুযোগও আসতে পারে। একই সঙ্গে রাহু দৃষ্টি রয়েছে আপনার প্রথম ঘরে, আত্মপরিচয় ও স্ব উপস্থিতির ঘরে। রাহু নিজে এখন সপ্তমে, কিন্তু তার তীক্ষ্ণ দৃষ্টি পড়ছে আপনার প্রথম ঘর, আপনার নিজস্ব ব্যক্তিত্বের ওপর। এই সময় আপনি নিজেকে নতুনভাবে দেখতে শুরু করতে পারেন। অনেকের কাছে আপনি হয়ে উঠতে পারেন একটু রহস্যময়, স্বাধীন চেতা কিংবা আনকনভেনশনাল। আপনি নিজেই হয়তো নিজের ভেতরের আগ্রহ, উদ্দেশ্য ও শক্তিকে নতুনভাবে অনুভব করবেন। একই সঙ্গে রাহুর দৃষ্টি রয়েছে আপনার তৃতীয় ঘরে, আত্মপ্রকাশ ও সাহসের ঘরে। এই ঘরে রাহুর দৃষ্টি মানে যোগাযোগে অপ্রথাগত ভঙ্গি। আপনি হয়তো এমন কিছু বলবেন বা লিখবেন যা প্রচলিত কাঠামোকে ভেঙে দেবে। সামাজিক মাধ্যমে আপনার কথা বা ভাবনা হঠাৎ জনপ্রিয় হয়ে উঠতে পারে। একসঙ্গে রাহুর দৃষ্টি রয়েছে আপনার ষষ্ঠ ঘরে। এক্ষেত্রে রাহুর দৃষ্টি একটি জটিল ইঙ্গিত দেয়। আপনারা জানেন যে ষষ্ঠ ঘরটি হচ্ছে আপনার রোগ, ঋণ, শত্রু, তাছাড়াও দাসত্বের ঘর। কাজ দুই রকমের হয়, আপনারা জানেন অবশ্যই। একটি হয় ভালোবেসে কাজ, আয় ইনকাম করার জন্য কাজ, নিজের কর্ম, চাকুরি, ব্যবসা, যা কিছু কাজ, সেই সমস্ত কিছু এক ধরনের। আরেক ধরনের কাজ হয় দাসত্ব, অর্থাৎ জোর করে, জোরপূর্বক আপনাকে কোনো কিছু করানো। এই জিনিসটা হচ্ছে ষষ্ঠ ঘর সম্পর্কিত কাজ। যখনই কাজের মধ্যে দাসত্ব এসে যায়, যখনই বৈষম্যের শিকার হন আপনি, সেটি আপনার ষষ্ঠ ঘরকে নির্দেশ করে। আর এই ঘরে রাহু দৃষ্টি একটি জটিল ইঙ্গিত দেয়। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়তে পারে। নিজের স্বাস্থ্যের ক্ষেত্রে খেয়াল আপনাকে রাখতে হবে, বিশেষ করে মানসিক চাপ এবং অনিয়ম থেকে। তবে এটি এমন একটি সময় যখন আপনি দীর্ঘদিনের শত্রুতা বা সমস্যার গভীর মানসিক কারণ খুঁজে পেতে পারেন এবং সমাধানের পথ তৈরি করতে পারেন। এবার আমরা যদি আরও একটি দৃষ্টিকোণ দিয়ে দেখি, রাহু আপনাকে অচেনা শক্তিতে পরিচিত করাবে। অনেকেই রাহুকে ভয় পান কারণ সে হঠাৎ করে পরিস্থিতি বদলে দেয়, কিন্তু এই পরিবর্তনগুলি সবসময় নেতিবাচক নয়। রাহু আসলে আপনাকে জাগাতে আসে যে জায়গাগুলোতে আপনি এতদিন নিরাপদে ছিলেন কিন্তু বেড়ে উঠছিলেন না। এই সময়ে আপনি এমন সম্পর্ক এবং যোগাযোগ এবং সুযোগের মুখোমুখি হতে পারেন যেগুলো আপনাকে চ্যালেঞ্জ করলেও শেষ পর্যন্ত আপনাকেই আলোকিত করবে। আপনার আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও সামাজিক উপস্থিতি সবকিছুই এবার এক নতুন স্তরে যাবে, আর সেটা হবে আপনার ভেতরের শক্তি দিয়ে অর্জিত, বাইরের চেহারা দিয়ে নয়। এই গোচরে সম্পর্ক মানে আর কেবল দুইজনের গল্প নয়, এটা এমন এক সময় যখন আপনি অন্যের চেয়ে নিজেকে দেখতে শিখবেন। আপনার সম্পর্কের মানসিক ছক, বিশ্বাসের কাঠামো, প্রত্যাশার মাত্রা সব কিছু রাহু প্রশ্নের মুখে দাঁড় করাবে, কিন্তু সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আপনি নিজের আসল শক্তিটুকু খুঁজে পাবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এটি এমন একটি সময় যা একরকম আত্মানুসন্ধানের সময়। রাহু আপনাকে যেমন বিভ্রান্ত করতে পারে, তেমনি আপনাকে এমন উচ্চতায় পৌঁছে দিতে পারে যা আপনি কল্পনাও করেননি। শুধু শর্ত একটাই, আপনাকে প্রস্তুত থাকতে হবে নতুন সত্য গ্রহণ করার জন্য। একই সঙ্গে রাহুর সাথে কেতুরও গোচর হয়েছে। এই সময় কেতু অবস্থান করছে আপনার প্রথম ঘরে, অর্থাৎ সিংহ রাশিতে। এটা কোনো নিছক গতিবিধি নয়, এটা একটা নিঃশব্দ বিপ্লব। কেতু আলো ছড়ায় না, সে আলো টেনে নেয়, যেন আলোর উৎসকে ভেতরে নিয়ে গিয়ে আপন হৃদয়ের গহীনে দীপ্তি জাগিয়ে তোলে। এই সময়ে আপনি হয়তো একটু নিঃসঙ্গ বোধ করতে পারেন, সকল কোলাহল থেকে নিজেকে সরিয়ে নিতে চাইতে পারেন, কিন্তু সেটাই কেতুর রহস্য। সে আপনাকে বাহ্যিক দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে যেন আপনি নিজেকে চিনতে পারেন।
এবং সেই চিনে নেওয়ার পথটি সহজ নয়। এ পথে প্রশ্ন আসে, সংশয় আসে আত্ম অনুসন্ধান। আপনি বারবার নিজেকে জিজ্ঞাসা করবেন, আমি কে, আমি কেন এসেছি? এটি সেই সময় যখন আপনার ভেতরের অহংভাব যদি থেকে থাকে একে একে গলতে শুরু করে। আপনি বুঝবেন আসল পরিচয় কোনো পদবি, চেহারা বা সামাজিক অবস্থানে নেই, তা লুকিয়ে আছে আপনার আত্মার নীরব দীপ্তিতে। কেতু সেই আলোয় আপনাকে পৌঁছে দিতে চায় যেটি বাইরে নয়, আছে একান্ত ভেতরে। কেতু কখনো দ্রুত ফল দেয় না, সে ধৈর্য দাবি করে। তার প্রক্রিয়া ধীরে ঘটে, অনেকটা ধূপকাঠির মতো, যা জ্বলতে জ্বলতে ঘরে এক ধরনের গন্ধ ছড়িয়ে দেয় এবং একসময় সেই ধোঁয়ার মধ্যেই ধরা দেয় এক অভিজ্ঞতা, অদৃশ্য অথচ গভীর। এই সময়টি হচ্ছে আপনার আত্মবিকাশের প্রকৃত সময়। নকল পরিচয়ের আবরণ সরিয়ে সত্যের মুখোমুখি হওয়ার সময় এসে গেছে। আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটে ঠিক এই সময়ে। আপনি ঈশ্বর সাধনার, নির্জনতা বা অন্তর্জ্ঞানময় পাঠের দিকে আকৃষ্ট হতে পারেন। নতুন করে আত্মবিশ্বাস গড়ে উঠবে, কিন্তু এই আত্মবিশ্বাস অহং ভাব থেকে নয়, আত্মজ্ঞান থেকে আসবে। কর্ম নয়, করণের উদ্দেশ্য আপনাকে ভাবাবে। আপনার কাজের পেছনে অন্তর্নিহিত অর্থ খুঁজতে চাইবেন আপনি নিজেই। এ সময় হয়তো আপনাকে একা লাগবে, কিন্তু আপনি একলা নন, আপনি নির্বাচিত। কেতু আপনাকে সবার থেকে আলাদা করে রাখছে, কারণ আপনাকে তৈরি করছে এমন এক আলোয় যা চোখে দেখা যায় না, কিন্তু আত্মায় অনুভব করা যায়। আপনি হচ্ছেন সেই প্রজাপতি যার পালক এখনও গুটি পোকা, তবে খুব শীঘ্রই আকাশ আপনার ডানা ছুঁয়ে যাবে। কেতুর ছায়া যেন অন্ধকার নয়, বরং এক গোপন সূর্যলোক যা চোখে নয়, হৃদয়ে জ্বলে। একই সঙ্গে কেতুর দৃষ্টি রয়েছে আপনার পঞ্চম ঘরে, অর্থাৎ প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে কাজ করার আগ্রহ আপনার মধ্যে জন্মাতে পারে। নিজের সন্তান বা ছাত্রছাত্রীর অন্তর্নিহিত মন বুঝে কাজ করার প্রবণতা একটা লক্ষ্য করা যেতে পারে। প্রেমের সম্পর্কে আত্মিক সংযোগের খোঁজ পেতে পারেন আপনি, কারণ পঞ্চম ঘরের দৃষ্টি মানেই হচ্ছে আপনি এই সময়টায় সৃজনশীলতার বাইরের মোহভঙ্গ ঘটিয়ে ভেতরের মৌলিকতা খুঁজে পেতে পারেন। যারা লেখক, শিল্পী, সঙ্গীতশিল্পী বা শিক্ষক, তাদের জন্য এটি আধ্যাত্মিক চেতনায় পূর্ণ সৃষ্টি করার সময়। একসঙ্গে কেতু দৃষ্টি থাকছে আপনার সপ্তম ঘরে। এই ঘরটি দাম্পত্য ও অংশীদারিত্বের প্রতীক। আগেই বলেছি, কেতুর এখানে দৃষ্টি মানে সম্পর্কের ভেতরে অন্তর্জগতে ডুব দেওয়ার সময় এসে গেছে। শুধু বাহ্যিক সুখ নয়, বরং এমন কাউকে চাওয়া যার সাথে আত্মার যোগাযোগ হয়। দাম্পত্যে গভীর সংযোগ তৈরি হতে পারে যদি আপনি মোহ নয়, সত্যের ওপর দাঁড়ান। ব্যবসায়িক অংশীদারিত্বে বাস্তবতার চেয়ে দর্শন ও নৈতিকতা মুখ্য হয়ে উঠতে পারে। পুরাতন কোনো টানাপোড়েনের অবসান ও নবজন্মের সুযোগ। একই সঙ্গে কেতুর দৃষ্টি থাকছে আপনার নবম ঘরে। এটি ধর্ম, গুরু, দর্শন ও ভাগ্যের ঘর। আগেই জেনেছেন আপনারা, কেতুর দৃষ্টি এখানে অত্যন্ত শক্তিশালী, আধ্যাত্মিক প্রভাব ফেলে। আপনি হয়তো প্রচলিত ধর্মীয় কাঠামো ভেঙে নিজস্ব বিশ্বাস গড়তে চাইবেন। আধ্যাত্মিক পথ বা নিজস্ব দর্শন তৈরি হওয়া এই সময়টা স্বাভাবিক হয়ে দাঁড়ায়। অনেক সময় গুরু বা আধ্যাত্মিক নির্দেশকের আগমন ঘটতে পারে আপনার জীবনে। ভাগ্যকে নিয়ে নতুন উপলব্ধি, ভাগ্যবাদের বদলে কর্মবাদের প্রতি ঝোঁক আপনার দেখা যাবে। একই সঙ্গে কেতুর দৃষ্টি থাকছে আপনার দ্বাদশতম ঘরে, মুক্তি, ত্যাগ, ধ্যান, নিঃসঙ্গতা ও আধ্যাত্মিক অর্জনের ঘরে। কেতুর দৃষ্টিতে এই ঘরে থাকে এক অদ্ভুত শান্তি ও সন্ন্যাসের ইঙ্গিত। বিদেশ যাত্রা বা গভীর কোনো আধ্যাত্মিক অন্বেষণও ঘটতে পারে। আধ্যাত্মিক সাধনায় মনোযোগ বৃদ্ধি দেখা যায়। মোহভঙ্গের মধ্য দিয়ে আত্মিক শান্তি। কেউ কেউ নিজেকে দান, সেবা বা যোগ পথে নিয়োজিত করতে পারেন। যদি আমরা সমস্ত কিছু সারসংক্ষেপ দেখি, কেতুর দৃষ্টি মানে বিচ্ছিন্নতা নয়, ভেতরের সঙ্গে সংযুক্তি, বাহ্যিক মায়া ভেঙে আপন অন্তর্জগতে প্রবেশ। যিনি এই দৃষ্টিকে ইতিবাচকতায় নেন, তিনি তার প্রকৃত আত্মাকে চিনতে পারেন। এবারে বলি সেই উপায়, যে উপায় করার ফলে জীবনটা আরও একটু সুন্দর হয়ে যায়। প্রতিদিন সকালে বা সন্ধ্যাবেলায় 11 বার শান্তভাবে মনে মনে জপ করুন। বিশেষ করে যদি সূর্যোদয়ের সময় হয় তাহলে আরও ভালো, যেহেতু আপনার রাশি অধিপতি সূর্য। ওম গ্রহেশ্বরায় নমঃ, স্থিরতা দেহি শনৈশ্চর, জ্ঞানম দেহি বৃহস্পতে, ছায়াম নাশয়োরহ, মুক্তিম দেহি কেতো, রক্ষো ধর্মে জয় কর্মে, ওম তৎসৎ। অর্থাৎ সমস্ত গ্রহের অধিপতিকে প্রণাম, যিনি দিশা দেন। শনির কাছ থেকে ধৈর্য ও সহনশীলতা চায়, বুদ্ধির জ্যোতি ও সিদ্ধান্ত নেওয়ার শক্তি চায় দেবগুরু বৃহস্পতির কাছে। রাহুর বিভ্রম, আশঙ্কা ও অনিশ্চয়তা দূর হোক। কেতুর কাছ থেকে আত্মশুদ্ধি ও মোক্ষ লাভের প্রেরণা আসুক। ধর্মে রক্ষা, কর্মে জয় চায়, সর্বত সত্যের প্রতি আত্মসমর্পণ। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, সদা আনন্দে থাকুন, এই কামনা করি।
আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা তারা, জয় বাবা বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিরাম নিচ্ছি। আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।